হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ ঢ্যাঁড়স মাখা, ঢ্যাঁড়সকে ভর্তা না করে ঢ্যাঁড়সকে এইভাবে যদি বানান তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগবে। আর ঢ্যাঁড়সের এই মাখা চচ্চড়ি বলতে পারেন বা ঢ্যাঁড়স মাখা বলতে পারেন, খেতে অপূর্ব লাগে। আর এভাবে করে যদি ঢ্যাঁড়সের সঙ্গে একটা দারুণ সবজি বানান, ঢ্যাঁড়স কিন্তু আর কোনো দিনও অন্যরকম বানানোর মনও যাবে না। আজকে এইভাবে খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে ঢ্যাঁড়সের এই মাখা রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা খুবই সহজ অ্যান্ড সিম্পল। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথা বা আঁশ বলতে পারেন। চিংড়ি মাছের যে খোলস হয়, চিংড়ি মাছটাকে বেছে নেওয়ার পরে সমস্ত সেইটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ বেছে চিংড়ি মাছের খোলসটা এখানে নিয়ে নেব। এখানে আমি এভাবে ছোট ছোট করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি, খুবই সহজ এবং সিম্পলভাবে। চাইলে আপনারা বড় বা আপনাদের সাইজ হিসাবে কেটে নিতে পারেন। এবার আমি ঢ্যাঁড়সগুলোর রেসিপিটা আমি বানিয়ে ফেলবো, তার জন্য বসিয়ে দিলাম কড়া। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই রাখলাম। আর ঢ্যাঁড়সটা ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো। ব্যাস এই দুটি মশলা দিয়ে এবার ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি একটু মিক্স করে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়ার সময় ঢ্যাঁড়সের মধ্যে একটা হলুদ ভাবতে হয়। তেলটা যখন দেখবেন যে গরম হয়ে গেছে 90%, সেই পর্যায়ে এখানে আমি কেটে রাখা সমস্ত ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। ঢ্যাঁড়সের যে আঠালোটা হয়, ঢ্যাঁড়স ভেজে নেওয়ার সময় যে আঠা বেরোয়, সেই আঠাটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে আমরা এই সমস্ত ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। এখানে আমি একটা হাতা দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি অল্প একটু সময় ধরে। ঢ্যাঁড়সটা ভেজে নেওয়ার সময় ঢ্যাঁড়সের মধ্যে যেন লালচে কালারটা আসে। আর ঢ্যাঁড়সের মধ্যে ভেজে নিলে, ঢ্যাঁড়স রান্না করলে ভেজে নিয়ে ঢ্যাঁড়সের সবজি কিন্তু স্বাদে ভরে যায়। অবশ্যই এভাবে করে ভেজে নিয়েই কিন্তু যে কোনো রেসিপি বানালে আপনারা বানাতে পারেন। আর ঢ্যাঁড়স কিন্তু পুরোপুরি সবুজ থাকবে রান্না করার পরেও। এভাবে করে যদি ঢ্যাঁড়সের মধ্যে একটু হলুদ গুঁড়ো দেন, তাহলে সমস্ত ঢ্যাঁড়সটা আমি একটু সময় ধরে নিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে নিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। দেখুন লালচে রং চলে এসেছে আর ঢ্যাঁড়সগুলো কিন্তু একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাতা দিয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে তেলটাকে ঝরিয়ে ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। তেলটা কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে একটু বেশি লাগে তেলটা ভেজে নেওয়ার সময়। চাইলে আপনারা আপনাদের পরিমাণ হিসাবে দিতে পারেন। সমস্ত ঢ্যাঁড়স এখানে আমি তুলে দিচ্ছি। দেখুন এখানে আমি সমস্ত ঢ্যাঁড়সটাকে তুলে নিয়েছি। এবার এই সেম কড়াইয়ের মধ্যেই আমি এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু সর্ষের তেল। আর তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের। পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব লালচে ব্রাউন করে। পেঁয়াজটা নাড়াচাড়া করে যখন একটু লালচে ব্রাউন হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া লাল টকটকে টমেটো। তারপর এখানে আমি একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, 2 পিস দিয়েছি, ভালোভাবে চিড়ে নিয়ে দিয়েছি। এবার এই সমস্ত 3টে ভেজিটেবলগুলোকে নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে মিক্স করে নেব। আর চাইলে আপনারা কিন্তু তেল দিয়ে করতে পারেন। এখানে আমি পরে তেলটা ব্যবহার করেছি ভালোভাবে ভেজে নেওয়ার পরে। অল্প একটু সময় ধরে ভালোভাবে একটু সবজিগুলো যাতে গলে যায় আর লালচে কালারটা চলে আসে, সেই পর্যায়ে অবধি একটু ভেজে নেব। দেখুন সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে লালচে কালারটা চলে এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েকটি শুকনো উপকরণ বা মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে, হাফ চা চামচ পরিমাণে
চাইলে আপনারা ধনে গুঁড়ো বা যে কোনো গরম মশলা দিতে পারেন, এখানে গুঁড়ো। এখানে আমি তারপর স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ। ব্যাস, এই কয়েকটি ঘরোয়া উপকরণ আমি এই মশলায় এই তরকারিটাই দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মাখাটাকে বানিয়ে ফেলবো। মাখা বানিয়ে নেওয়ার জন্য সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে একটা হাতার দ্বারাই নাড়াচাড়া করে আমি এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি সমস্ত ভেজিটেবলগুলোর সঙ্গে। আর মশলা কষিয়ে নেওয়ার সময় অবশ্যই জল দেবেন। যদি মনে হয় যে জলের প্রয়োজন, তাহলে অল্প অল্প জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবেন, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে আর মশলাটা সুন্দর একটা কালারে পরিণত হচ্ছে। যে কোনো ভেজিটেবিলে মশলা দিয়ে ভালোভাবে জল দিয়ে দিয়ে কষলে ভালোভাবে কিন্তু তেলটা বেরিয়ে আসে। আর এতে একটু ধারে তেল বেরিয়ে আসছিল, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে এবার সমস্ত নাড়াচাড়া করে আমি এবার মশলার সঙ্গে মিক্স করে নেব। অনবরত নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাও কিন্তু কষিয়ে নেওয়ার সময় যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবেন। সুন্দরভাবে নাড়াচাড়া করে জল দিয়ে আমি এখানে 3 থেকে 4-5 মিনিট ভালো করে ঢ্যাঁড়সটার মধ্যে মশলা ঢুকে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সটাকে জল দিয়ে কষিয়ে নেওয়ার সময় দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। সেই পর্যায়ে এখানে আমি চিংড়ি মাছের যে আঁশগুলো ছিল সেই আঁশগুলো ভালোভাবে আমি এখানে পেস্ট বানিয়ে ফেলেছি। আর এবার আমি এইটাকে এই ঢ্যাঁড়সের মধ্যে ছেঁকে দিয়ে দেব। তার জন্য এখানে আমি একটা ছাঁকনি এভাবে ব্যবহার করছি। এই ছাঁকনিটার মধ্যে এবার সমস্ত পেস্ট আমি ছেঁকে দিচ্ছি, যাতে চিংড়ি মাছের যে মাথার কাঁটা বা যে কোনো যদি কুটি থাকে তাহলে কিন্তু সেগুলো জালের মধ্যেই রয়ে যাবে, আর ভালোভাবে কিন্তু চিংড়ি মাছের পেস্টটা সুন্দরভাবে ছাঁকাও হয়ে যাবে। আর এভাবে করে অবশ্যই করবেন। একবার ভালোভাবে ছেঁকে নিয়ে আরও একবার জল দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। যতটা পরিমাণে ঢ্যাঁড়সে জলের প্রয়োজন লাগবে ততটা পরিমাণে এই পেস্টের জলটা দিয়ে দেব। কোনো রকম এক্সট্রা নর্মাল জল আর ব্যবহার করব না। সমস্ত এখানে চিংড়ি মাছের মাথা বাটার জলটা দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এটাকে ফুটতে দেব। প্রায় যতটা পরিমাণে জলটা শুকিয়ে আসা প্রয়োজন ততটা পরিমাণে মানে এটাকে ফুটিয়ে নেব, অর্থাৎ 10 থেকে 15 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার সময় অবশ্যই যখন কড়াটাকে ঢাকবেন তখন কিন্তু আধ ঢাকা করে তারপর এটাকে ফোটাবেন, নাহলে এটা কিন্তু কড়া থেকে বের হয়ে যেতে পারে। এভাবে করে কড়াটাকে এবার আমি সমস্ত ঢ্যাঁড়সটাকে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর দেখুন ঢাকা খুললাম, ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর এরকমই আমার ঝোল দরকার এখানে ঢ্যাঁড়স মাখাটাই। আর তেলটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, কোনো রকম এক্সট্রা কিছু মশলা ব্যবহার না করাতেই ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এভাবে করে হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা সহজ অ্যান্ড সিম্পল আপনাদের খুবই ভালো লেগেছে। আর এভাবে করে বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। আর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তারপর সার্ভ করব। আশা করি আপনাদের এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা সমস্তটা যদি দেখে থাকেন বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। আর এভাবে করে করলে রুটির সাথে বা পরোটার সাথে বা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথেও খেতে অপূর্ব লাগে। একবার বাড়িতে বানালে বারবার খাওয়ার মন যাবে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওটা দেখে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সমস্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।